আমাদের জীবনে চলার পথে অনেক ছোট ছোট ঘটনার সাক্ষী হয়ে যায়। তার মধ্যে অনেক ঘটনা ছোট্ট হলেও আমাদের অনেক শিক্ষা দিয়ে যায়, যেগুলো আগামী দিনে চলার পথে আমাদের অনেক কাজে লাগে। এমনই একটা ঘটনা ঘটেছিল মদনমোহন গ্রামে। এটা একটা বর্ধিষ্ণু গ্রাম। বেশিরভাগ পরিবারই অর্থনৈতিকভাবে সচ্ছল। এটা প্রসূনবাবুর বাড়ি। উনি বন দপ্তরে চাকরি করতেন। বছর চারেক আগে চাকরি থেকে অবসর নিয়েছেন। ছেলে অর্ণব ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করে। এই বাড়িতে অর্ণবের স্ত্রী সঙ্গীতা আর একমাত্র সন্তান অনুশ্রী থাকে। প্রসূনবাবুর স্ত্রী সোমাদেবী বছর দশেক আগেই দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন। প্রসূনবাবু এবং তার ছেলে অর্ণব খুবই শান্ত প্রকৃতির। কোনো দিনও চেঁচামেচি বা ঝগড়াঝাটি করতে দেখা যায় না। পরলোকগত সীমাদেবীও এই একই প্রকৃতির মানুষ ছিলেন। ব্যতিক্রম হলো এই বাড়ির বউ সঙ্গীতা। যেমন সাহসিনী তেমনি স্পষ্টবাদিনী। দরকার পড়লে কাউকে দু চার কথা শুনিয়ে দিতেও পিছু পা হতো না। সঙ্গীতা এখন মেয়ে অনুশ্রীকে নিয়ে দরজার সামনে দাঁড়িয়ে আছে। স্কুল বাসের জন্য অপেক্ষা করছে। প্রতিদিন স্কুল বাসে করেই অনুশ্রী স্কুলে যায়। নির্দিষ্ট সময়ের প্রায় 15 মিনিট পরে স্কুল বাস এলো। দরজার সামনে বাস দাঁড়াতেই সঙ্গীতা বাসের লোকটিকে বলল, এই যে দাদা, আপনারা কি আরম্ভ করেছেন বলুন তো? আমাদের 2 মিনিট দেরি হলে তো হর্ন বাজাতেই থাকেন। আর আপনারা তো প্রায়শই দেরি করছেন। আজ তো 15 মিনিট লেট করলেন। আমাদেরও তো কোনো কাজকর্ম থাকে নাকি? বুঝতে পেরেছি বৌদি, কি করব বলুন, মাঝে মাঝে সিগনালে পড়ে যাই, তাই একটু দেরি হয়ে যায়। ঠিক আছে। এই বলে বাসটা বেরিয়ে গেল। অনুশ্রী স্কুলে চলে যাওয়ার একটু পরেই ঠিক 9টার সময় অর্ণব নিজের গাড়ি নিয়ে অফিসের জন্য রওনা হয়ে যেত। বাড়ি থেকে গাড়ি করে অফিস যেতে প্রায় আধ ঘন্টা মতো সময় লাগতো। রবিবার মানেই প্রসূনবাবু সকাল সকাল বাজারে চলে যেতেন। মনের সুখে বাজার করে নিয়ে আসতেন। ছুটির দিন অর্ণব আর অনুশ্রী দুজনেই বাড়িতে থাকবে। সকাল সকাল রান্না করতে হবে না, তাই অন্য দিনের তুলনায় আজ একটু বেশিই রান্না হয়। সকাল সকাল অনেক সব বাজার করে নিয়ে এলে কি হবে, আজ কাজের বউ মাধুরী এখনও আসেনি। প্রতিদিন সকাল 6টায় মাধুরী এসে রান্না করে, তারপর বাড়ির ধোয়া মোছা ইত্যাদি অন্যান্য সব কাজ করে। আজ তো অনেক কিছু রান্না হবে, এত বেলা হয়ে গেল, কখনই যে রান্না হবে এই সব নিয়ে মাথা গরম করে সঙ্গীতা সিঁড়ির কাছে দাঁড়িয়েছিল। কিছুক্ষণের মধ্যেই মাধুরী এলো। দেরি হয়ে গিয়েছে বলে একটু তাড়াতাড়ি করেই হাঁটছিল। মাধুরী বাড়িতে ঢুকতে না ঢুকতেই সঙ্গীতা বলতে লাগলো, কি ব্যাপার রে তোর? তোর কি কোনো দায়িত্ব জ্ঞান নেই নাকি? জানিস তো আজ রবিবার। সাত সকালে বাবা এত সব বাজার করে নিয়ে এলেন। সেগুলো কখন কাটাকাটিই করবি আর কখন রান্না হবে। তাও তো আমি মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখলাম। এটা তো তোর করার কথা। হ্যাঁ বৌদি, এটা আমারই কাজ। আসলে আমার দেরি কেন হয়েছিল জানো তো? চুপ কর, আমি তোর কোনো কথাই শুনতে চাই না। এখন তুই আমাকে অনেক বাহানা দেখাবি। টাইমে আসবি আর টাইমে চলে যাবি, বুঝেছিস? এর বাইরে আমি কোনো কথাই শুনবো না তোর, মনে থাকে যেন। এখন তাড়াতাড়ি রান্নাঘরে যা, কাজগুলো ঝটপট করে নে গিয়ে। এদিকে সঙ্গীতার চেঁচামেচিতে অর্ণব আর প্রসূনবাবু গেটের কাছে এসে দাঁড়িয়েছেন। আসলে এই বাড়িতে এমন উচ্চস্বরে বকাঝকা শুনতে কেউ অভ্যস্ত নয়, তাই তারা বিব্রত বোধ করছিল। তাড়াতাড়ি বাসন মেজে কুটনো কেটে মাধবী রান্না শুরু করে দিয়েছিল। সঙ্গীতা পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তদারকি করছিল। আজ ডালটা বেশি ঘন করার দরকার নেই, একটু নেড়েই নামিয়ে নিবি। এরপর মাছটা চাপিয়ে দিবি। আজকে মাছের ঝোলে বেশি ঝাল দিবি না কিন্তু। আগের দিন ঝাল বেশি হয়ে গিয়েছিল বলে অনু তো খেতেই পারেনি। আর এক কাজ করিস তো, শেষে পটলটা ভাজার আগে পায়েসটা করে নিস। গোবিন্দভোগ চাল ধুয়ে ডাইনিং টেবিলে ঘি মাখিয়ে রাখা আছে দেখবি কাচের বাটিতে। আর কাজু কিশমিশ ওই শোকেসে পেয়ে যাবি। মাধুরী প্রতিদিন জলখাবার আর দুপুরের খাবারটাও এখানে খেয়েই যায়, কিন্তু আজ জলখাবারও খায়নি অনেক বলা সত্ত্বেও। এমনকি দুপুরের খাবারটাও খায়নি। একটা পুটলিতে বেঁধে বাড়ি থেকে বেরিয়ে গেল, নিজের বাড়ির দিকে রওনা দিল। দুপুরে খেতে বসে সবাই খাওয়া দাওয়া শুরু করে দিলেও সঙ্গীতা অন্যমনস্ক হয়ে বসেছিল। সেটা লক্ষ্য করে অর্ণবকে জিজ্ঞাসা করলো, কি হলো, খাচ্ছ না কেন? খেতে বসে কী সব চিন্তা করছো?
আসলে আমি এটাই চিন্তা করছি যে মাধবী তো এখানে খাওয়া দাওয়া করে বাসন মেজে ধোয়া মোছা করে সব কাজ শেষ করে তারপর বাড়ি যায়। কোনো খাবার কখনো বাড়ির জন্য নিয়ে যেতে বললেও নিয়ে যায় না ও। আজ খাবারগুলো সব নিয়ে গেল বাড়িতে, একটু পরেই আবার ফিরে এসে বাকি কাজগুলো করবে বলল। আজ ওকে একটু অন্যমনস্কও লাগলো। কি ব্যাপার সেটাই বুঝতে পারছি না। হুম, ব্যাপারটা স্বাভাবিক লাগছে না। ঠিক আছে, এখন খেয়ে নাও, একটু পরেই তো আসবে, তখন একবার জিজ্ঞাসা করেই দেখবে। সঙ্গীতাদের খাওয়া দাওয়া সবে শেষ হয়েছে। এর মধ্যেই মাধুরী হন্তদন্ত হয়ে চলে এলো বাকি কাজগুলো শেষ করার জন্য। মাধুরী বাড়িতে আসতেই ওকে সঙ্গীতার ড্রয়িং রুমে ডেকে নিয়ে গেল। তারপর জিজ্ঞাসা করলো, হ্যাঁ রে মাধুরী, আজ তোর কি ব্যাপার বল তো? কোনোদিন তো কাজে আসতে দেরি করিস না, আজ সকালে দেরি করে কাজে এলি, তারপরে দুপুরবেলা খাবার নিয়ে বাড়ি চলে গেলি, আবার কিছুক্ষণের মধ্যেই ফিরে এলি। অন্যদিন তো খাবার দিলেও নিয়ে যেতে চাস না, কি ব্যাপার বলবি? সেরকম কিছু নয় বৌদি, আসলে আজ আমার ছেলেটার জন্মদিন ছিল। একটা কেক কেটে ওকে খাইয়ে দিয়ে আসতেই সকালে আসতে আমার দেরি হয়ে গিয়েছিল। ও আজ আমাকে কিছুতেই ছাড়ছিল না, কিন্তু আজ এখানে অনেক কাজ আছে বলে আমি এক প্রকার জোর করেই কাজে এসেছিলাম। জন্মদিনেও একটু ভালো কিছু রান্না করে ছেলেটার মুখে তুলে দিতে পারিনি। আর মা হয়ে আমি এখানে ভালো ভালো খাবার কি করে খাই বলো তো? তাই খাবারটা বাড়ি নিয়ে গিয়ে মা বেটাতে খেলাম। আজ তোর ছেলের জন্মদিন ছিল? কই, তুই তো আমাদের কিচ্ছু বলিসনি। আমাকে তো বলতে দাওনি বৌদি। আজ সকালে যখন দেরি হলো কেন বলে আমাকে বকছিলে, তখন তো আমি কারণটা বলতে গেলাম তোমাকে, কিন্তু তুমি তো আমাকে চুপ করিয়ে দিলে। বললে আমি তোর কোনো কথাই শুনতে চাই না, এখন তুই অনেক বাহানা দেখাবি, টাইমে আসবি আর টাইমে চলে যাবি, এর বাইরে তুমি কোনো কথাই শুনবে না। এরপর আমি আর কি বলবো বলো? আগে থাকতে প্ল্যান থাকলেও তোমাকে আগে বলে দিতাম। সকালবেলা উঠে দেখলাম ছেলেটা বিছানায় বসে কাঁদছে। জিজ্ঞাসা করলাম কি হয়েছে। বলল স্কুলে আমার বন্ধুদের জন্মদিনে কত কিছু করে, কত উপহার পায় ওরা, আমার কেন হয় না মা? আজকেও কি তুমি কাজে যাবে? যাই বৌদি, আমার দেরি হয়ে যাচ্ছে, গিয়ে বাসনগুলো তাড়াতাড়ি মেজে নিই। মাধুরীর কথাগুলো শুনে প্রসূনবাবু, অর্ণব আর সঙ্গীতা স্তম্ভিত হয়ে গিয়েছিল। কেউ কোনো কথাই বলতে পারছিল না। কত অল্প বয়সে মাধুরী বিধবা হয়ে গেছে। হাড় হিম করা পরিশ্রম করে ছোট্ট ছেলেটাকে পড়াশোনা শিখিয়ে বড় করার চেষ্টা করছে। যাদের ঘরে দুবেলা পেট ভরে খাওয়ার খরচ চালাতেই হিমশিম খেতে হয়, তারা কিভাবে জন্মদিন পালন করবে? অবুঝ শিশুটি যে এসব অনুভব করতে পারেনি, তাই মায়ের কাছে বায়না করে ফেলেছিল। খরচ তো দূরের কথা, আজকের দিনে ছেলেকে একটু সময় দেওয়ারও উপায় নেই, বকুনি খেতে হয়। আসলে স্পষ্টবাদী, উচিত বক্তা এগুলো খুব ভালো, কিন্তু সেটার জন্য বিবেচনা বোধ থাকাটা খুবই জরুরি। না হলে সেটা বেপরোয়া হয়ে যেতে পারে। কষ্ট করে বেঁচে থাকা অসহায় মানুষগুলোর দুঃখ, কষ্ট, আবেগ অবহেলিত হতে পারে। তো বন্ধুরা, তোমাদের এই গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে লিখে জানিও। আর ভালো লাগলে একটি লাইক আর অনেক শেয়ার করো। আর এইরকমই নিত্য নতুন গল্প উপহার পাওয়ার জন্য আমাদের চ্যানেল চুকিটকিট বাংলা কার্টুনকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রেখো। তাহলে আমাদের চ্যানেলে প্রতিটি নতুন গল্প আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। ধন্যবাদ।